যে এক সপ্তাহ বা 10 দিন তোমার সূত্রগুলো মাথায় আছে, তারপর ভুলে গেছো। অনেকের সমস্যা হয়, অনেকে আমাকে বলে স্যার আমরা সূত্র পড়েই কিন্তু ভুলে যাই। এটা একটাই প্রবলেম হচ্ছে, ও কোনোভাবেই পড়ে, কোনোভাবেই খালি ব্রেনটাকে একটু সেট আপ করে ফেলে, আনা দেখি বলতে পারে, না দেখে বলতে পারে, তখন মনে করে ওর শিক্ষা হয়েছে। আসলে ওর শিক্ষা হয় নাই। বিষয় বুঝাতে পারছি? এইভাবে শিখবা তোমরা যারা ভিডিও দেখবা, যে ত্রিকোণমিতি 9.1 আমাদেরকে শিখতে হলে প্রথমে কী করতে হবে, এই সূত্রগুলো শিখতে হবে। এই সূত্র প্রথমে লেখা আছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, আবার কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, আবার টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব, আর সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, আর কসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। তো এখানে আমরা সহজ নিয়মে জানি যে এই তিনটি অংশ শিখলেই বাকি অংশগুলো অটোমেটিক শেখা যায়। যেমনটা যে এই সাইনের সাথে মিল আছে এই কসেকের, সাইনের সাথে মিল আছে কসেকের, কসের সাথে মিল আছে সেকের, আর টেনের সাথে মিল আছে কটের। এই সাইন হলো কসেকের লগে, আর কস হচ্ছে সেকের সাথে, আর টেন হচ্ছে কটের সাথে। যেমনটা আমরা সাইন থিটা ইকুয়াল এখানে লেখা আছে 1/কসেক থিটা, অর্থাৎ এই কসেকের সাথে, আবার কসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা। আসলে সবাই বুঝতে পারছো? আবার কস থিটা ইকুয়াল 1/সেক থিটা, আবার সেক থিটা ইকুয়াল 1/কস থিটা, আবার টেন থিটা ইকুয়াল 1/কট থিটা, আবার কট থিটা ইকুয়াল 1/টেন থিটা। আসলে বুঝতে পারছো যে সাইন কসেকের সাথে, কস সেকের সাথে, এরপর হচ্ছে টেন কটের সাথে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন মনোযোগ দাও, এই সবাই মনোযোগ দাও। এখন লম্ব বাই অতিভুজ, আমরা এনে আছে সাইন থিটাত আছে লম্ব বাই অতিভুজ, আবার এই দেখো কসেক থিটাতে আছে অতিভুজ বাই লম্ব, মানে এই নিচের অংশ উপরে গেছে, উপরের অংশ নিচে আইছে। আবার কস থিটা ইকুয়াল আছে ভূমি বাই অতিভুজ, তো সেক থিটাতে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আবার টেন থিটাতে আছে লম্ব বাই ভূমি, আবার কট থিটাতে আছে ভূমি বাই লম্ব। অর্থাৎ এই তিনটি অংশ শিখলে বাকি তিনটি অংশ তোমরা অটোমেটিক লিখতে পারবা। ঠিক আছে? তো আমার সাজেস্ট হলো প্রত্যেকটা অংশই তোমরা ভালো করে শিখে ফেলবা, এটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে? থিঙ্কিং করার সময় নেই। যখন অঙ্ক আমরা অঙ্ক করব তখন থিঙ্ক করার বা চিন্তা করে আবার সূত্রটি আনা, এটা বোকামি হবে। কারণ অঙ্ক তো এমনিতেই সমাধান করতে অনেক সময় লাগে, এর মধ্যে সূত্র যদি থিঙ্ক করে আনা লাগে তাহলে সময় আরও বেশি লাগবে, আরেকটি অঙ্ক দেখা যায় অনেক বেশি সময় নিয়ে যাবে, তখন আমাদের অন্য অঙ্ক করতে সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, যাই হোক, আমার সাজেস্ট হলে এগুলো ভালো করে শিখবা। শিখার একটি ইজি টেকনিক হচ্ছে মুখের জড়তা দূর করতে হবে। মুখের জড়তা যত বেশি থাকবে তত কম মাথায় ঢুকবে এবং খুব অল্প দিনেই তুমি ভুলে যাবা। সূত্রটা এই টাইপে থাকতে হবে, যেমন সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আবার কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, আর কসেক থিটা অতিভুজ বাই লম্ব। যদি আমি এইটা আবার রিপিট করি, যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই যে বিষয়গুলো আমি বললাম, আমি যদি একশ্বাসেই চেষ্টা করি, একশ্বাসে বলা সম্ভব। বা তোমরা বুঝতে পারতেছো এটা আমি কত দ্রুত বলতেছি। এই দ্রুত বলার কারণটা কি, আমি যখন এটা ভালোভাবে আয়ত্ত করে ফেললাম, যেমন ধরো এটির নাম কি আমি যদি বলি, সবাই খুব দ্রুত বলতে পারবে এটি মার্কার। ঠিক আছে? এই বইয়ের হাত ধরে যদি কেউ বলে এইটার নাম কি, সবাই খুব দ্রুত বলতে পারবে এটা বই। আমি তো ডিফারেন্ট কোনো একটা জিনিস তোমাদের সামনে এসে উপস্থাপন করি, তখন কি হচ্ছে, যদি বানান একটু কঠিন হয় তখন বলতে অনেক বেশি সময় লাগবে, আর এটা যদি ভালো করে আয়ত্ত হয় তখন অল্প সময় লাগবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর আমরা আবার লক্ষ্য রাখি সাইন থিটা 1/কসেক থিটা, কস থিটা 1/সেক থিটা, এরপর টেন থিটা 1/কট থিটা, আবার কট থিটা 1/টেন থিটা, এরপরে হচ্ছে সেক থিটা 1/কস থিটা, আর এই কসেক থিটা 1/সাইন থিটা। এই বিষয়গুলো যত দ্রুত পড়তে পারবা তত বেশি মাথায় থাকবে এবং অনেক দিন থাকবে এটা। ঠিক আছে? নাহলে দেখা যাচ্ছে এক সপ্তাহ বা 10 দিন তোমার সূত্রগুলো মাথায় আছে, তারপর ভুলে গেছো। অনেকের সমস্যা হয়, অনেকে আমাকে বলে স্যার আমরা সূত্র পড়েই কিন্তু ভুলে যাই। এটা একটাই প্রবলেম হচ্ছে, ও কোনোভাবেই পড়ে, কোনোভাবেই খালি ব্রেনটাকে একটু সেট আপ করে ফেলে, আনা দেখি বলতে পারে, না দেখে বলতে পারে, তখন মনে করে ওর শিক্ষা হয়েছে। আসলে ওর শিক্ষা হয় নাই। বিষয় বুঝাতে পারছি? এইভাবে শিখবা তোমরা যারা ভিডিও দেখবা, তোমরা এইরকমভাবে শিখবা যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এইটা যত দ্রুত পড়া যায়, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এইটা খুব দ্রুত পড়তে হবে। ঠিক আছে? আবার কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, এইরকমে যারা শিখবা তাদের অনেক দিন মাথায় থাকবে। ঠিক আছে? এখন আমরা সবাই যদি আমার সাথে একটু রিপিট করো, যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ ইকুয়াল 1/কসেক থিটা, আবার কস থিটা ভূমি বাই অতিভুজ 1/সেক থিটা, টেন থিটা লম্ব বাই ভূমি 1/কট থিটা, আবার কট থিটা ভূমি বাই লম্ব 1/টেন থিটা,
আবার sec থিটা অতিভুজ বাই ভূমি ইকুয়াল 1 বাই cos থিটা, আর cosec থিটা অতিভুজ বাই লম্ব ইকুয়াল 1 বাই sin থিটা। তা প্রথমে তোমরা এই বাংলা যা আছে তা শিখে ফেলবা, ঠিক আছে। আর এই লম্ব আর অতিভুজ নিয়ে যাদের প্রবলেম আছে এদের বলি, লম্বকে এখন বর্তমান বইয়ে লেখা আছে কি বিপরীত বাহু, মানে লম্ব লম্বর জায়গায় আছে, এই অংশকে বলা হয় কি বিপরীত বাহু। কোনটির সাপেক্ষে আগে বুঝতে হবে, এই কোণের সাপেক্ষে লম্ব হয়, কোণের সাপেক্ষে বিপরীত বাহু হয়। এই যে কোণ আছে এই কোণের বিপরীত বাহুটাকেই বলা হয় লম্ব, আর যেটাকে অনেকে বলে বিপরীত বাহু, একই কথা। বিপরীত বাহু আর লম্ব একই কথা। আমরা জানি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তো এই অংশ কী হলো ভূমি, আর এই অংশ হচ্ছে অতিভুজ। আবার এখানে যদি এই আমি কোণ দিয়ে দিতাম, ধরো এখানে কোণ দিয়ে দিতাম, তাহলে এটি হয়ে যেত বিপরীত বাহু, এটি হয়ে যেত কি বিপরীত বাহু, কারণ এটির সাথে তো সংযুক্ত নেই। তো বিপরীত আমরা বুঝি কি, বিপরীত বলতে কি বুঝি, তার উল্টোটা। এখন এই দুটোর সাথে যেহেতু সংযুক্ত আছে, তো এটির উল্টো অংশ হবে এই অংশ। তো এখানে কোণ দিলে এটি হয়ে যাবে বিপরীত বাহু অর্থাৎ লম্ব, আর এটি হয়ে যাবে ভূমি। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এইটা, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। আমরা যেহেতু এই কোণের সাপেক্ষ নয়, আমরা এই কোণের সাপেক্ষ ধরছি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আশা করি কারো কোনো প্রবলেম নেই। যাদের লম্ব ভূমি বুঝতে অসুবিধা হয় বা বিপরীত বাহু ভালো বুঝো, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে কি সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা বিপরীত সংক্ষেপে লিখছি বি বা বিপরীত বাহু, আর সন্নিহিত স বা সন্নিহিত বাহু, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে সূত্র আছে এই সূত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টেন আর কট, এই দুইটা খুব ভালো করে মুখস্থ রাখবা, কারণ এই কারণে বেশিরভাগ অঙ্কের সমাধান করতে আমাদের টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা এইটা খুব বেশি প্রয়োগ হয়। আবার কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, আমরা জানি টেন থিটা এবং কট থিটার দুটো করে সূত্র আছে, একটা হচ্ছে 1 বাই কট থিটা, আবার সাইন থিটা বাই কস থিটা, আবার 1 বাই টেন থিটা কস থিটা বাই সাইন থিটা। তো প্রথমে এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা, তারপর তোমরা ভিডিও দেখো বা ক্লাস করো, যে অঙ্ক করো, আশা করি তোমরা বুঝতে পারবা। প্রথমে খাতায় ভালো করে এগুলো লিখে কি করবা, এটা মুখস্থ করবা, তারপরে ভিডিওগুলো দেখবা, তুলে আশা করা যায় তোমরা পারবা, এটা গ্যারান্টি। আচ্ছা এখন আমরা নামাতিয়া অঙ্কর ভিতরে যাই, কি তোমরা তুলতে নেন, অনেকে তুলিলছ। আচ্ছা ওকে ওয়েল, চিত্রটা বুঝছো নি তোমরা ভালো করে বুঝো। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, বা এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, আর এটা হলো অতিভুজ। আবার কোণ যদি ইনো দিলাই, এটাই যাব বিপরীত বাহু অর্থাৎ লম্ব, আর এটাই যাব ভূমি, এটা হলো অতিভুজ, আর অঙ্কর ভিতরে থাকবো। কথা বোঝানো গেছে? আচ্ছা এরপর আমরা আর একটা সূত্র জানি, এই আমরা এইটা থেকে আর একটা সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে পিথাগোরাস উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা আমরা লিখতেই পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ, এখানে এটার অনেক প্রয়োগ আছে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে, এইটা অনেক বেশি কাজে লাগে, এই পাঠে অনেক বেশি কাজে লাগে এই সূত্রটা পিথাগোরাসের উপপাদ্য থেকে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, যেহেতু আমরা অতিভুজ চিনে ফেলছি, লম্ব চিনে ফেলছি, ভূমিও চিনে ফেলছি, ঠিক আছে। এই বিষয়গুলো শিখলে আশা করা যায় পাঠ খুব সহজ হবে। আচ্ছা স্কোয়ারের ওই অংশটা আমি বুঝিয়ে দিই, যেহেতু আমাদের অন্যান্য সব সূত্র শেষ, ত্রিকোণমিতির যা সূত্র আছে এর মধ্যে স্কোয়ারের সূত্রগুলো রয়ে গেছে, আমরা এখন সেকেন্ড স্টেপে স্কোয়ারের সূত্রগুলো শিখে ফেলবো। যেহেতু আমরা সূত্র শিখতেছি, একটু কষ্ট করে স্কোয়ারের সূত্রও আবার শিখে ফেলবো। যে স্কোয়ারের সূত্র মেইন সূত্র হচ্ছে এখানে তিনটা, এই তিনটা থেকে ভেঙে ভেঙে 6টা সূত্র কনভার্ট করা যায়। তো প্রথমে যে তিনটা সূত্র হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই তিনটা সূত্র পারলে বাকি এখানে যে 6টা সূত্র আছে 6টা সূত্র পারা যায়। আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই তিনটা থেকে কীভাবে এই 6টা রূপান্তর হচ্ছে। প্রথম যে সূত্র আছে লেখা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা যদি সাইন স্কোয়ার থিটা এখানে রেখে দেই, তাহলে এই কস স্কোয়ার থিটা কী হবে, পক্ষান্তর হবে। যেহেতু প্লাসের কস স্কোয়ার আছে, পক্ষান্তর হলে কী হবে, মাইনাসের কস স্কোয়ার। একই স্টাইলে যদি আমরা কস স্কোয়ার থিটা প্রথমে রেখে দেই, তাহলে সাইন স্কোয়ার থিটা পক্ষান্তর হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করা যায় এই প্রথম সূত্র থেকে দুইটা সূত্র অনেকে বুঝতে পারছে। তারপর এখানে লেখা আছে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, যেহেতু মাইনাসে টেন স্কোয়ার আছে, এখানে কি মাইনাসে টেন স্কোয়ার আছে, এইটা পক্ষান্তর হবে। তো এইটা পক্ষান্তর হলে শুধু সিঙ্গেল হয়ে গেলে কি টেন স্কোয়ার থিটা, তো প্লাসের 1 এই পাশে আসলে কী হয়, মাইনাসের 1, অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1। আবার একই স্টাইলে মাইনাসে কট স্কোয়ার থিটা আছে, পক্ষান্তর হলে প্লাসে কট স্কোয়ার থিটা, এই লিখলাম প্লাসে কট স্কোয়ার থিটা,
প্লাসের 1 পক্ষান্তর হলে -1 মানে কোসেক স্কয়ার -1 এই কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার -1। তারপর আছে সেক স্কয়ার থিটা। এখানে যদি সেক স্কয়ার থিটা আমরা রেখে দেই -10 স্কয়ার থিটা কী হবে পক্ষান্তর হবে প্লাস টেন স্কয়ার থিটা 1 প্লাস 10 স্কয়ার থিটা। আবার কোসেক স্কয়ার থিটা আমরা রেখে দিলে মাইনাসের কট স্কয়ার থিটা পক্ষান্তর হবে 1 প্লাস কট স্কয়ার থিটা। আর এই সূত্রগুলো সেম আগের মতো আমি যেরকম বলছিলাম যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, আবার সাইন স্কয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার। এইরকমভাবে তোমরা যদি ভালো করে শিখো আশা করি যে ভুলবে না, এটা অনেক দিন মনে থাকবে। ঠিক আছে, আশা করি যে এই অংশ তোমরা পারবা। এখন এই অংশ তোমরা লিখে ফেলো, সবগুলো একসাথে খাতায় লিখে সুন্দরভাবে তোমরা মুখস্থ করবা। এটিতে আবার সময় নিবা, 2-3 ঘন্টা সময় নিবা। অনেকের মুখস্থ হয়ে যাবে মাত্র 20 মিনিটে, কারো আধা ঘন্টায়, কারো 1 ঘন্টায়, কিন্তু এইরকম না, ফুল 2 আওয়ার তোমার কী করতে হবে, এটা পরিশ্রম করতে হবে, তাহলে খুব ভালোভাবে আসতে হবে। আমাদের পাঠ্য বইয়ের 9.1 প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর অঙ্কে লেখা আছে 184 পৃষ্ঠা। তোমরা যারা এই আমার সাথে মিলিয়ে দেখো যে ABC সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটি কি সমকোণ, আর 10A ইকুয়াল √3 হলে √3 সাইন A ইন্টু কস A ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। যে প্রথমে লেখা আছে বি কোণটি সমকোণ। এখন আমরা প্রথমে থেকে একটি চিত্র আঁকতে হবে। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বি কোণটি সমকোণ। এখন ABC ত্রিভুজে যদি বি সমকোণ হয় তো বি অংশটি কোথায় বসবে আগে এটা তো জানতে হবে। এখানে যদি বলা হয় এ সমকোণ, এখানে এ বসবে। যদি বলা হয় বি সমকোণ, এখানে বি বসবে। সি সমকোণ বললে এখানে কি বসবে, সি বসবে। যেহেতু বি সমকোণ লেখা, এখানে কি বসালাম বি, তাহলে কি এ বি সি। আশা করি সবাই বুঝতে পারছো যে অংশটা সমকোণ বলবে এই অংশটা কি হবে, এখানে বসবে। তো বি সমকোণ আমি বসিয়ে নিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে কি, চিত্রের মধ্যে লেখা আছে 10A ইকুয়াল √3। 10A বলতে কি বোঝানো হয়েছে, এখন 10A বলতে বোঝানো হয়েছে এ কোণের সাপেক্ষে। 10A বলতে বোঝানো হয়েছে এ কোণের সাপেক্ষে। সবাই একটু মনোযোগ দিবা। আমার এখানে কি হবে, 10A বলতে এ কোণের সাপেক্ষে। মনোযোগ দাও। এই ABC ত্রিভুজের মধ্যে আমার অঙ্কত হয়েছে 10A। প্রথমে লেখা আছে যে 10A ইকুয়াল কি লেখা আছে √3, 10A ইকুয়াল √3। খুব মনোযোগ দেও। 5 নম্বর অঙ্কে প্রথম হচ্ছে বি সমকোণ, আমি চিত্র আঁকলাম বি সমকোণ। এরপর আমরা এলাম 10A ইকুয়াল √3, প্রশ্নের মধ্যে লিখে আছে। তো আমরা সবাই জানি 10 বলতে কি বোঝানো হয়েছে, বাংলাতে আমরা জানি 10 মানে লম্ব বাই ভূমি। কি লিখলাম, লম্ব বাই ভূমি ইকুয়াল। এখন একটি সিঙ্গেল সংখ্যা থাকলে আমরা জানি সাধারণত ওর নিচে কি থাকে, 1 থাকে, অর্থাৎ √3/1, নিচের 1-এর তো কোনো ভ্যালু নাই। তারপর যেহেতু এখানে দুটো অংশ হয়েছে, এখানে আমরা দুটো অংশ নির্ণয় করলাম, অতএব লম্ব ইকুয়াল কি হলো, লম্ব ইকুয়াল √3, আবার ভূমি ইকুয়াল 1। খুব মনোযোগ দেও। আমাদের 5 নম্বর অঙ্ক প্রথমে বলা হয়েছে যে বি কোণটি সমকোণ, সুতরাং আমরা একটি চিত্র আঁকলাম বি কোণটা সমকোণ। এখানে যদি সি সমকোণ বলতো এখানে সি দিতাম। ঠিক আছে, তারপর দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে 10A ইকুয়াল √3। কারণ আমরা জানি 10A বলতে কি বুঝায়, লম্ব বাই ভূমি। লিখলাম লম্ব বাই ভূমি ইকুয়াল। এখন যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমরা এখানে ভগ্নাংশ আকারে, নিচে তো একটা 1 থাকেই, প্রত্যেকটি সংখ্যার নিচে মনে মনে কী থাকে 1, এন্ড লিখে ফেললাম 1। অর্থাৎ লম্বর মান হচ্ছে √3 আর ভূমির মান হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাকে বলা হয়েছে এ কোণের সাপেক্ষে, যেহেতু এখানে 10A বলা হয়েছে, 10A বলতে কি এ কোণের সাপেক্ষে। তো এই এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু তো এইটা, অর্থাৎ লম্ব এইটা, এই অংশ হচ্ছে কি লম্ব, আর এই অংশ কি ভূমি। তো এই লম্বের মান কত, লম্বের মান এখানে কি √3, আমি বসালাম এখানে √3, লম্বের মান কি √3, আর ভূমির মান 1, এখানে হয়ে যাবে ভূমি। ঠিক আছে, এখন আমার অবশিষ্ট থাকলো কি অতিভুজ, অবশিষ্ট থাকলো কি অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা লিখলাম যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার।
আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাইছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা সবাই জানে, এটা সূত্র। তারপর অতিভুজের মান কি, এখানে অতিভুজ যেহেতু এসি আমরা লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল লম্বর মান কি, লম্বর মান হচ্ছে √3, এখানে লম্ব হচ্ছে √3, মানে এক কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই অংশটা, তাহলে √3 স্কয়ার প্লাস ভূমি কি 1, তাহলে লিখলাম 1 স্কয়ার, বা এস স্কয়ার ইকুয়াল রুট আর স্কয়ার থাকলে আমরা জানি কি হয়, চলে যায় রুট স্কয়ারে কাটা যায়, তাহলে এখানে 3 + 1, বা এসি ইকুয়াল যদি স্কয়ার কি হয় উঠে যায়, এখানে কি বসবে √4, অতএব এসি ইকুয়াল 2, এসি ইকুয়াল 2। যারা বুঝে না আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে লিখছি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজ এখানে তো এসি আছে, লিখলাম এসি স্কয়ার ইকুয়াল লম্বর মান তো আমরা দেখতে পাচ্ছি √3, কেননা এক কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই অংশটা আর ভূমি হচ্ছে এই অংশটা, সুতরাং আমরা লিখলাম √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আমরা জানি রুট স্কয়ার কী হয় চলে যায়, তার এখানে কি থাকে 3 প্লাস 1 স্কয়ার বলতে তো 1, আর 3 + 1 হচ্ছে 4, যেহেতু স্কয়ার আছে আমি স্কয়ার উঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে রুট হবে। আমরা জানি যে স্কয়ার উঠালে কী হয় রুট বসে, তো √4 অর্থাৎ কি এস ইকুয়াল 2। ক্লিয়ার হয়েছে, √4 ইকুয়াল তো 2। আচ্ছা, এখন আমরা এখানে মান পেয়ে গেলাম 2, মানে লিখে ফেলি 2। এখন আমার প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্ন বলা হচ্ছে √3 sin a × cos a মান নির্ণয়, মানে প্রমাণ করার জন্য সত্যতা যাচাই, যাতে লিখতে হবে বামপক্ষ, কি লিখতে হবে বামপক্ষ। এখানে বামপক্ষ কি লিখা একটু মনোযোগ দিয়ে আমরা, √3 sin a × cos a, √3 sin a × cos a ইকুয়াল √3 × এখন sin a বলতে আমরা কি জানি, বাংলাতে যেটা জানি সাইন বলতে কি বুঝায় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ। এখানে লম্ব কোনটা, এখন হিসাবে লম্ব তো এইটা, তো আমরা জানি সাইনের বদলা সরাসরি লিখে ফেললাম যে √3/2 × cos বলতে কি জানি cos ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত আছে 1, অতিভুজ হচ্ছে 2, অর্থাৎ 1/2, 2 × 2 যেহেতু আছে নিচে কী হবে 4, আর √3 × √3 আমরা জানি কি হয় 3/4, তো আনসার মিলিয়ে গেছে। ঠিক আছে, সত্যতা যাচাই হয়ে গেছে। যারা এই অংশ বুঝে না আমি বুঝিয়ে দিচ্ছি, এস ইকুয়াল 2 আমরা সবাই বুঝছি, তারপর লিখে আছে বামপক্ষ √3 × sin a × cos a, এটা প্রশ্নের মধ্যে লিখে আছে। ঠিক আছে, 9.1 5 নম্বরে লিখে আছে √3 × sin a × cos এর মান নির্ণয় করার জন্য। এখন √3 আছে, আমরা লিখলাম √3, আর আমরা জানি sin a বলতে আমরা কি শিখছিলাম লম্ব বাই অতিভুজ, যেহেতু এখানে লম্ব এইটাতে লম্ব বাই অতিভুজ, এতে √3/2, এই যে √3/2 × cos বলতে আমরা জানি ভূমি বাই অতিভুজ, যেহেতু এখানে এটা ভূমি 1 ভূমি তে হচ্ছে 1/2, তাহলে এখানে কি দাঁড়ালো √3 × √3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 3, আর 2 × 2 হচ্ছে 4। ক্লিয়ার হয়ে গেছে, তো বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। ক্লিয়ার হয়েছে, তো অঙ্কটা খুবই সহজ, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলে অঙ্ক পারা যায়। তো অঙ্কে একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে যদি কোণ হয়, এই অংশে যদি কোণ হয়, তো এটা হবে লম্ব, এটা হবে ভূমি। ঠিক আছে, আর এখানে কোণ হলে এইটা হবে কি ভূমি, এটা হবে লম্ব। আমরা সবাই একটু লক্ষ্য রাখি, পাঠ্য বইয়ের উদাহরণ 6, প্রমাণ করো যে sec² θ প্লাস cosec² θ ইকুয়াল sec² θ × cosec² θ। যেহেতু প্রমাণ করো বা দেখাও যে কথা বললেই আমরা জানি প্রথমে কি আসবে বামপক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড, আমরা লিখলাম বামপক্ষ। বামপক্ষ লেখা আছে sec² θ প্লাস cosec² θ ইকুয়াল, আমরা জানি সবাই যে sec² θ মানে হচ্ছে যদি 1/ কি হয় cos² θ, যেহেতু sec মানে 1/cos আর cosec মানে 1/sin, এটা আরও ভিন্ন ওয়েতে করা যায়। ঠিক আছে, যেহেতু বইয়ে এইরকম লেখা আছে আমরা এইরকমই সমাধান করি যে sec² হচ্ছে 1/cos² θ, কারণ প্রথমে যে সূত্র লিখে দিয়েছিলাম যে sec θ ইকুয়াল কি 1/cos θ, তারপর হচ্ছে বা যে স্কোয়ার থাকায় এখন স্কোয়ার হচ্ছে, এখন cosec² অর্থাৎ হচ্ছে 1/ কি sin² θ। আমরা শিখছি যে sec θ ইকুয়াল 1/cos θ আর cosec θ ইকুয়াল 1/sin θ, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার যুক্ত হয়েছে, আর কোন কিছু না। ঠিক আছে,
আর ভগ্নাংশের এইরকম অংশ এলে আমরা জানি ভগ্নাংশের কি হয়, লসাগু হয়। ভগ্নাংশের যুগবিয়োগ তো সবাই পারি। এখন কস স্কয়ার আর সাইন স্কয়ার আছে, লসাগু কি কস স্কয়ার টিটা ইন্টু সাইন স্কয়ার টিটা। এখন এই কস স্কয়ার যদি ভাগ হয়ে যায় তাহলে কি থাকে, সাইন স্কয়ার টিটা। ভাগ করলে তো কস স্কয়ার চলে যায়, এখন থাকবে সাইন স্কয়ার টিটা। এই উপরের অংশের সাথে কি হবে, গুণ হবে। 1-এর সাথে সাইন স্কয়ার গুণ হলে তো সাইন স্কয়ার টিটা প্লাস সাইন স্কয়ার টিটা। এখন যদি ক্রস হয়ে যায় অর্থাৎ ভাগে চলে যায় তাহলে এখানে কি থাকে, কস স্কয়ার টিটা। 1-এর সাথে গুণ করলে কি হয়, কস স্কয়ার টিটা। আমরা জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার টিটা ইকুয়াল কি 1। এই যে সূত্র লিখলাম সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার টিটা ইকুয়াল 1। উপরে লিখলাম 1, নিচে কি আছে, কস স্কয়ার টিটা ইন্টু সাইন স্কয়ার টিটা। আশা করা যায় সবাই ক্লিয়ার হয়ে গেছে। তারপর এখানে আমরা লক্ষ্য রাখি 1/cos স্কয়ার টিটা ইন্টু 1/sin স্কয়ার টিটা। অর্থাৎ এই 1টা কস স্কয়ারের উপরে আছে, সাইন স্কয়ারের উপরে আছে, লিখলাম 1/cos স্কয়ার টিটা ইন্টু 1/sin স্কয়ার টিটা। আচ্ছা, তারপর 1/cos স্কয়ার বলতে আমরা কি জানি, sec স্কয়ার টিটা। 1/cos স্কয়ার অর্থ কি, sec স্কয়ার টিটা, লিখলাম sec স্কয়ার টিটা ইন্টু 1/sin স্কয়ার টিটা বলতে কি বুঝি, cosec স্কয়ার টিটা, লিখলাম cosec স্কয়ার টিটা। এই যে আমাদের ডান অংশ আছে sec স্কয়ার টিটা ইন্টু cosec স্কয়ার টিটা। আসলে তোমরা বুঝতে পারছো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটার আলোকে তোমরা বাড়ি থেকে করে আনবা হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক নাও। এই যে 6 নম্বরের ক খ গ, 6 নম্বরের ক খ গ হোমওয়ার্ক, পাঠ্য বইয়ের 6 নম্বরের ক খ গ, এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক। যারা এই অংশটা বুঝো না আমি আবার বুঝে দিচ্ছি। উদাহরণ 6 লিখা আছে, প্রমাণ করো যে sec স্কয়ার টিটা প্লাস cosec স্কয়ার টিটা ইকুয়াল sec স্কয়ার টিটা ইন্টু cosec স্কয়ার টিটা। এটা তো প্রশ্ন, আর প্রশ্ন যেহেতু লেখা আছে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার টিটা, বাম পক্ষ লিখলাম sec স্কয়ার টিটা প্লাস cosec স্কয়ার টিটা। আর sec স্কয়ার মানে হচ্ছে 1/cos স্কয়ার, এটা মুখস্থ রাখতে হবে। sec স্কয়ার মানে হচ্ছে 1/cos স্কয়ার প্লাস, আর cosec স্কয়ার হচ্ছে 1/sin স্কয়ার। এখন এই অংশ যেহেতু আমাদের মুখস্থ লেখা শেষ, এখন আমরা এখানে কি করতে পারি, এখানে যেহেতু ভগ্নাংশের যুগবিয়োগ, তো আমরা ভগ্নাংশের যুগবিয়োগ জানি প্রথমে কি হয়, লসাগু হয়। যে cos স্কয়ার আর sin স্কয়ার আছে, এটা লসাগু হচ্ছে cos স্কয়ার ইন্টু sin স্কয়ার। এখন আমরা নিচের সাথে নিচের অংশ কি হয়, ভাগ, আর উপরের অংশে গুণ। যে cos স্কয়ার যদি ভাগ চলে যায় এখন কি থাকে, sin স্কয়ার। তো sin স্কয়ারের 1-এর সাথে গুণ করলে sin স্কয়ার প্লাস, আবার sin স্কয়ার যদি ভাগ হয়ে যায় তার এখন কি থাকে, cos স্কয়ারকে 1-এর সাথে গুণ করলে cos স্কয়ার। তারপর এখানে লক্ষ্য রাখি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, এটা আমরা সবাই জানি, মুখস্থ আছে। যে প্রথমে লিখে দিয়েছেন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা, 1/cos স্কয়ার ইন্টু sin স্কয়ার। 1-এর নিচে কি আছে, cos স্কয়ার, লিখলাম 1/cos স্কয়ার ইন্টু 1/sin স্কয়ার। 1/cos স্কয়ার হচ্ছে sec স্কয়ার, এটা হচ্ছে সূত্র। আবার 1/sin স্কয়ার হচ্ছে cosec স্কয়ার। এই ক্ষেত্রে প্রথমে আমি বলছি যে এই পাঠের অঙ্ক তোমাকে পারতে হলে প্রথমে কি করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র ছাড়া এই অঙ্কগুলো করে কোনো লাভ নেই। তাই আগামী ক্লাসে আমি আশা করি প্রত্যেক স্টুডেন্ট সূত্রগুলো ভালো করে শিখে আসবে। প্রয়োজনে তুমি এখানে 3-4 ঘন্টা সময় দাও, তোমার একটু মনোযোগে বা তোমার একটু ইচ্ছায় তুমি কিন্তু একটি পাঠ খুব সহজে আয়ত্ত করতে পারবা। আর একটু তোমার দুর্বলতার কারণে এই পাঠের প্রত্যেকটি অংশে গিয়ে কী হবে, তোমার প্রবলেমের সম্মুখীন হতে হবে। আর তুমি বলবা যে স্যার সূত্র তো শেখা অনেক কষ্ট, এটা শেখা সম্ভব নয়। কেন সম্ভব নয়, হাজার স্টুডেন্ট শিখতেছে, ঠিক আছে। তোমার দুর্বলতাই তোমার কাছে সম্ভব নয়। এই সব সূত্র একদিনেই শেখা সম্ভব, এটি তোমার ইচ্ছা হলেই তুমি শিখতে পারো, যে আমি শিখতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত।